আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বড় আলোচনা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ। দুই পক্ষের সাথে আলাদা বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প কথা দিয়েছেন তার মধ্যস্থতায় এবার সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক করবেন পুতিন ও জেলেনস্কি। জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের মাঝেই পুতিনকে টেলিফোন করেছিলেন ট্রাম্প। প্রশ্ন হচ্ছে, কবে হবে সেই বৈঠক? আদৌ হবে তো? কারণ আছে অনেক। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই সংঘাত এর সমাধান করা কঠিন একটি কাজ। তিনি এটিও স্বীকার করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট সম্ভবত সংঘাতের ইতি টানতে আগ্রহী নন। প্রেসিডেন্ট পুতিন সোমবার ট্রাম্পকে জানিয়েছিলেন যে তিনি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার ব্যাপারে উদার। তবে তার পরের দিনই ট্রাম্প বলছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা হয়তো জানতে পারবো পুতিন কেন চুক্তি করতে রাজি নন। এবং তার পরের দিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের একটি স্পষ্ট বক্তব্য ওই আলোচনার প্রস্তাবে পানি ঢেলে দেয়। শীর্ষ পর্যায়ে নয়, উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আগে বসার ইঙ্গিত দিচ্ছেন তিনি। এছাড়া জেলেনস্কিকে ইউক্রেনের বৈধ নেতা বলেই মনে করেন না পুতিন। তার সাথে আলোচনায় বসা পুতিনের জন্য অবমাননাকর বলেও মনে করেন রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ। সবচেয়ে বড় কথা, দুই পক্ষের চাওয়া নিয়েও প্রশ্ন আছে। ইউক্রেন চায় আগে যুদ্ধবিরতি, ট্রাম্প ও পুতিন চান পিস ডিল। ইউক্রেনের চাওয়ার পেছনে কারণ, ট্রাম্প যেদিন জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সাথে বৈঠক করলেন সেদিন রাতেই অগাস্ট মাসের মধ্যে সবচেয়ে বড় হামলাটি চালিয়েছে রাশিয়া। 270টি ড্রোন এবং 10টি মিসাইল পাঠিয়েছে তারা ইউক্রেনের আকাশে। ট্রাম্প নিজে দাবি করেছেন তিনি 6টি যুদ্ধ বন্ধ করেছেন কোনো যুদ্ধবিরতির আলোচনা ছাড়াই। অর্থাৎ কেন ইউক্রেন যুদ্ধবিরতির কথা বলছে সেটির কোনো যুক্তিকতা স্বয়ং ট্রাম্প নিজেই খুঁজে পাচ্ছেন না। চাওয়া পাওয়ার এই পার্থক্য এই চূড়ান্ত আলোচনার পথকে কঠিন করে তুলতে পারে। দেশে অভ্যন্তরীণ খবর, 2026 মিডটার্ম নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে টেক্সাসে রিপাবলিকানদের সীমানা পুনর্নির্ধারণ চেষ্টার বিপরীতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের চেষ্টাকে এবার সমর্থন জানাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা বলছেন, যদিও তিনি জেরিমেন্ডারিং এর এই ধরনের চেষ্টা পছন্দ করেন না, তিনি গভর্নর নিউসম যেটা করছেন সেটা অবশ্যই একটা দায়িত্বশীল কাজ। দেশের অন্য কোনো ডেমোক্রেটিক স্টেটে এটা করা যায় কিনা সেদিকেও নজর দেওয়া উচিত বলে মনে করছেন ওবামা। অন্য আরেকটি ইস্যু নিয়ে আলোচনা করব, যেটি আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা হলো ইউএসসিআইএস এর নতুন একটি নীতিমালা। আমেরিকায় বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে আমেরিকা বিরোধী মনোভাব খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। নীতিমালায় বলা হয়েছে, অভিবাসন কর্মকর্তারা এখন আবেদনকারীদের আমেরিকা বিরোধী কর্মকাণ্ড বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা বা ইহুদি বিদ্বেষী কার্যকলাপের কোনো প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখতে পারবেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএসসিআইএস এর মুখপাত্র ম্যাথিউ ট্রেজার স্যার বলছেন, যারা এদেশকে ঘৃণার চোখে দেখে এবং আমেরিকা বিরোধী মতাদর্শ প্রচার করে তাদেরকে আমেরিকায় সুবিধা দেয়া উচিত নয়। হালনাগাদ এই নীতিমালায় আমেরিকা বিরোধী মনোভাবের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে এর মধ্যে তারাই অন্তর্ভুক্ত যারা ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ, ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী সংগঠন এবং ইহুদি বিদ্বেষী মতাদর্শ সমর্থন করে। তবে এতে আমেরিকা বিরোধী মতাদর্শের উদাহরণ হিসেবে 1952 সালের অভিবাসন ও জাতীয়তা আইনের একটি ধারার কথা উল্লেখ করা হয়েছে। এই ধারায় নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নাগরিকত্ব প্রাপ্তি থেকে নিষিদ্ধ করা হয়। এইসব ব্যক্তির মধ্যে রয়েছেন বিভিন্ন কমিউনিস্ট পার্টির সদস্য, যারা বৈশ্বিক কমিউনিজমের পক্ষে কথা বলেন, যারা রাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক ধারণার বিরোধিতা করে লেখালেখি করেন বা এই ধরনের জিনিসপত্র প্রচার করেন, অথবা যারা বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে মার্কিন সরকারকে উৎখাত করতে ইচ্ছুক। অর্থাৎ নতুন নীতিমালা ক্রমেই কঠিন হচ্ছে। যারা সিটিজেনশিপ কিংবা গ্রিন কার্ড পেতে চান তাদের জন্য সামনের দিনগুলোতে কঠিন সময় অপেক্ষা করছে। এইসব বিষয় নিয়ে কথা বলবো TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা যে বিষয়টি নিয়ে শুরুতে আলোচনা করতে চাই সেটি হলো 15 আগস্ট থেকে শুরু হয়েছে, অর্থাৎ যেদিনে আলাস্কাতে প্রেসিডেন্ট পুতিন এবং ট্রাম্প বৈঠক করলেন সেদিন থেকে আসলে এক ধরনের ইতিবাচক হাওয়া বইছে যে সামনের দিনগুলোতে ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে একটি কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং সবশেষ আমরা সোমবার দেখলাম ইউরোপের নেতারা 7 নেতা ছুটে এলেন জেলেনস্কিকে সাথে নিয়ে ওভাল অফিসে। তারা ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন। প্রেসিডেন্টকে খুব ইতিবাচক মনে হয়েছে, তিনি ত্রিপক্ষীয় বৈঠকের জন্য সম্ভাব্য সবকিছু করতে রাজি হয়েছেন।
তবে রাশিয়াকে যারা চেনেন তারা জানেন রাশিয়া ধরি মাছ না ছুঁই পানিতে বিশ্বাসী, এবং তারা যে শর্তগুলো দিচ্ছে তার মধ্যে অন্যতম হলো যে জমি কিংবা ভূমি তারা এখন পর্যন্ত দখলে রেখেছে সেটি শেষ পর্যন্ত তারা দখলে রাখতে চায়, যেটি অনেকটা তাল গাছ আমার বিচার মানি এই টাইপের একটি ধরনের সত্য তারা আগে জুড়ে দিচ্ছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে এই শান্তি আলোচনা, এই পিস ডিল কতটা কার্যকর হবে, কতটা দ্বিতীয় বৈঠকটি ত্রিপক্ষীয় সেটি সফল হবে বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে পরোক্ষভাবে জেলেন্সকিকে যে আসলে বাসের নিচে ফেলে দিয়েছে, আমেরিকায় যেটা বলে আর কি, যে তার যে মিত্র জেলেন্সকি তাকে তিনি অলরেডি অনেকটা পরিত্যক্ত করেছেন। সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হলো যখন আমরা দেখতে পেলাম যে প্রেসিডেন্ট পুতিনকে তিনি ডেকে এনেছেন, মানে প্রেসিডেন্ট ট্রাম্প ডেকে এনেছেন আলাস্কায়। সেখানে যাদের বিষয় নিয়ে আলোচনা হবে, অর্থাৎ ইউক্রেন নিয়ে, ইউক্রেনের প্রেসিডেন্টকে সেখানে অংশীদান করা হয়নি। তাতে করে জিনিসটা আসলে জেলেন্সকিকে যে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না এটা তো তখনই বোঝা গেল, কারণ ইউক্রেনের ব্যাপারে আলোচনা হবে, সেখানে ইউক্রেনই পার্টি না, সেটা একটা দিক। আরেকটা হচ্ছে আমাদের পূর্ববর্তী যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, এবং তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে মানে প্রেসিডেন্ট পুতিন তিনি একজন খুনি, তার হাতে রক্তের দাগ রয়েছে, তিনি যুদ্ধ অপরাধী। তো এমন আমেরিকার একটা প্রেসিডেন্ট যখন অন্য দেশের প্রেসিডেন্টকে যুদ্ধ অপরাধী খুনি হিসেবে চিহ্নিত করেন, তখন পরবর্তী একজন প্রেসিডেন্ট তাকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে যখন আলাস্কায় তাকে বরণ করে নেন, তখন তো তাকে সব লেজিটিমেসি দেওয়া হয় পুতিনকে, যে পুতিন ইজ অল রাইট। আমি একটু এই বিষয়ে আপনার কাছে জানতে চাই, সেটা হলো যদি এখন ট্রাম্প এসে বাইডেনের মতো বলতেন যে পুতিন খুনি, তাহলে পুতিন কি তার সাথে আলোচনা বসতেন? আলোচনা বসাটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল না? প্রেসিডেন্ট বাইডেন যে পথে গিয়েছেন সেই পথে তো ট্রাম্পের সাথে কোনো আলোচনা করারই কোনো সুযোগ ছিল না। ট্রাম্প তো অন্তত সেই সুযোগটা নিয়েছেন। জি জি, সেটাতে আমি আসছি। সেটা সত্যি যে ট্রাম্প অন্তত আলোচনার সুযোগটা করে দিয়েছে, কিন্তু করে দেওয়ার আগে যে প্রেসেন্সটা তৈরি করেছে, যে হচ্ছে সূচনা বক্তব্য বা সূচনা লগ্নে যেসব কথা বলেছে, যে আসলে যখন জেলেন্সকি যখন হোয়াইট হাউসে বেড়াতে আসলো ফেব্রুয়ারি মাসে, তখন আপনারা দেখেছেন তখন তাকে অনেকটা অপমান করে বের করে দেওয়া হয়। বলা হয় যে তুমি যার সাথে যুদ্ধ করেছো সে অনেক বেশি শক্তিমত্তার মানে মানুষ পুতিন, তাকে তার অনেকগুলি দাবি তোমাদের মেনে নিতে হবে, তোমাদের আর কোনো উপায় নাই, তুমি যুদ্ধে জয়ী হতে পারবে না, এটা কিন্তু তাকে বলে দেওয়া হয়েছিল। এবং একই ধারাবাহিকতায় তিনি আবারও বলছেন যে কিছু কিছু ল্যান্ডের যে সোয়াপ, ল্যান্ড অদল বদল হয়তো করতে হতে পারে, তিনি সেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কিন্তু যদি আপনার যেসব জায়গা রাশিয়া দখল করে নিয়েছে, ডনবাস নামে যে এরিয়াটা, ডনবাস মানে হচ্ছে দানিয়াস্ক এবং লুহান্স্ক, যতভাবে ডনবাস বলা হয়, দেখুন লুহান্সকের 100% দখল করে নিয়েছে, একটা প্রদেশ এটা ওই ইউক্রেনের, কিন্তু দানিয়াস্কের 70% দখলে আছে রাশিয়ানদের, 30% এখনো দখলে নেই। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কি চাচ্ছেন? তিনি চাচ্ছেন পুরো ডনবাস তিনি তার দখলে রেখে দেবেন, প্লাস হচ্ছে ক্রাইমিয়াকে যে দখল করেছেন 2014-তে সেটাও তাদের দখলে রেখে দিবেন, এবং ইউক্রেন যাতে ভবিষ্যতে নেটোর সদস্য না হতে পারে এরকম শর্ত সাপেক্ষে তিনি এসব আলোচনায় রাজি হচ্ছেন। সেই যদি শর্তগুলি মেনে নেওয়া হয় তাহলে তো পুরো বিজয়টা আসলে পুতিনেরই হলো। এখানে তো তিনি যে দখল করে নিয়েছেন এটা তো জাতিসংঘের যে বিভিন্ন আইন রয়েছে, আন্তর্জাতিক আইন, সে আইন বিরোধী। অন্য একটা সভরেন কান্ট্রিকে, সার্বভৌম দেশকে কোন অংশে আপনি পার্মানেন্টলি দখল করে নিতে পারেন না, কিন্তু পুতিন সেটা দখলে নিয়েছে এবং সেটাকে দখলে রেখেই এই যে শান্তি চুক্তি করতে চায়, যেটাকে হচ্ছে পিস ডিল বলা হচ্ছে। সিজ ফায়ার যদি হতো সেটা হচ্ছে কি যে আপনি একটা যুদ্ধবিরতিতে রাজি হতো আর কি দুটো পক্ষ, যে আমরা আপাতত যুদ্ধবিরতিতে যাচ্ছি, তারপর আমরা পর্যায়ক্রমিক ভাবে আমরা এইসব ব্যাপারে নেগোসিয়েট করব, হ্যাঁ, যে কোন জায়গা আমরা ছেড়ে দিব, কোন জায়গা দখলে রাখবো, আসলে ইউক্রেন কি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হতে পারবে নাকি নেটোর পারবে, এসব আলোচনা পরবর্তীতে হতে পারত। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই সমস্ত যে সম্ভাবনা সেটাকে গোড়া বালি দিয়ে তিনি বলছেন না, কোনো ধরনের সিজফায়ারের দরকার নাই, তুমি বরং পিস ডিলে আসো। এবং পিস ডিলের যে শর্তগুলি আমি বললাম সেটা প্রকাশ্যে অলরেডি আমাদের সবার কাছেই
জানা রয়েছে পিস ডিলের শর্তগুলি কি। শর্তগুলি হচ্ছে পুতিনের শর্তে পিস ডিল হওয়া। তো পুতিনের শর্তে যদি পিস ডিল হয় সেটা তো ইউক্রেনের জন্য পুরোপুরি লস, এটা পুরোপুরি পরাজয় তাদের জন্য। এবং দেশের একটা অংশকে বাদ দিয়ে যদি আপনি পিস ডিলও করেন, শান্তি চুক্তিও করেন, সেটা আবার ইউক্রেনের যে শাসনতন্ত্র সংবিধান সে অনুযায়ী এটা আবার ভ্যালিড হবে না, সেটা কার্যকর হবে না। কারণ ইউক্রেনের সংবিধানে আছে যে জায়গার বিনিময়ে তাদের যে দেশের যে অংশ তার বিনিময়ে কোনো ধরনের চুক্তি কখনো হতে পারবে না। তাহলে জেলেন্সকি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত মেনে নিয়ে একটা অংশ ছাড় দিয়ে চুক্তি করেন, সেই চুক্তিটা তো আবার ইউক্রেনের জনগণ তাদেরকে গণভোটের মাধ্যমে এটাকে আবার স্বীকৃতি দিতে হবে, তা না হলে এটা কার্যকর হবে না। তাহলে যেটা দাঁড়াচ্ছে, আপনি যেটা জিজ্ঞেস করলেন, এখন পর্যন্ত যে ডিরেকশনে পরে আলোচনাটা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে রাশিয়াই পুরোপুরি বিজয়ী হিসাবে বেরিয়ে আসছে এবং ট্রাম্পের সেই ব্যাপারে খুব বেশি যে মাথা ব্যথা রয়েছে বলে মনে হচ্ছে না। তিনি পরোক্ষভাবে বলেই দিয়েছেন যে রাশিয়ার কিছু কিছু শর্ত মেনে নিয়েই এই যুদ্ধবিরতি করতে হবে, কারণ রাশিয়া অনেক বেশি শক্তি দেওয়ার পক্ষ। না, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, সেটি হলো যে রাশিয়ার শর্ত না মানলে, রাশিয়াকে যদি প্রায়োরিটি দেওয়া না হয়, রাশিয়ার শর্তগুলোর ব্যাপারে যদি বেশি এরকম গুরুত্ব দেওয়া না হয়, রাশিয়া কেন আসলে এই পিস ডিলে আসবে? রাশিয়ার ঠেকাটা কোথায়? রাশিয়া তো বলছে না, কাউকে ডেকে বলছে না ভাই আমার জন্য একটা পিস ডিলের ব্যবস্থা করো, আমি একটু যুদ্ধবিরতি চাই। রাশিয়া তো কিছুই বলছে না, বলছে ইউক্রেন দরকার ইউক্রেনের। সেক্ষেত্রে রাশিয়া তো দিনে দিনে, রাশিয়া জানে যদি যুদ্ধ অব্যাহত থাকে সে আরো ভূমি দখল করবে, সামনের দিনগুলোতে তার আগ্রাসী মনোভাব আরো বাড়বে। এবং বিশ্বের বুকে রাশিয়া যেটি চায় মাথা উঁচু করে থাকতে, রাশিয়া চায় যে তাদের অহংকারটা তারা দেখাতে, সেটি তো তারা দেখাতে পারবে। তারা কেন আসলে তাদের সত্যকে যদি গুরুত্ব না দেওয়া হয় তারা এই পিস ডিলে আসবে? আপনার কথাটাই সত্য, আপনি যেটা বলছেন আমিও সেই কথাটা বললাম যে রাশিয়া কিন্তু এখন আপার হ্যান্ড রয়েছে, তারাই বিজয়ী পক্ষ। কিন্তু ইউএস এর জন্য এটা এক ধরনের একটা পরাজয়, কারণ আমরা অনেকদিন যাবত ইউক্রেনকে সাহায্য করে যাচ্ছি, প্লাস ইউরোপিয়ান সমস্ত ইউনিয়নকে নিয়ে এই যুদ্ধটাকে সহযোগিতা করে যাচ্ছি। এখন আমেরিকা একটা শক্তিধর রাষ্ট্র হয়েও রাশিয়াকে যদি মানে বোঝাতে ব্যর্থ হয় যে তোমরা যদি এই যুদ্ধটা চালিয়ে যাও তোমাদের উপর আমরা আরো অনেক বেশি খরচ নামিয়ে আনবো এবং তোমরা আন্তর্জাতিক যে মানে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে তোমাদেরকে আমরা আরো বিচ্ছিন্ন করে ফেলবো, তাতে বোঝা যাচ্ছে রাশিয়া যেটা করছে সেটা করে তারা পার পেয়ে যাচ্ছে, তারাও শক্তিধর পক্ষ। এমনকি নেটোর বিপক্ষে গিয়ে তারা এই যুদ্ধে এক ধরনের বিজয়ী হয়ে বেরিয়ে আসছে, এই কথাটাই আমি বললাম। অর্থাৎ রাশিয়া আসলে কোনো মাথা ব্যথা নেই, তারা মনে হচ্ছে তারা যুদ্ধে বিজয়ী। কিন্তু নেটো সহ আমেরিকা সহ নেটো যখন তার বিরুদ্ধে যুদ্ধ করছে, পরোক্ষভাবে যুদ্ধ করছে অস্ত্রপাতি দিয়ে, তাতেও রাশিয়াকে থামানো যাচ্ছে না, তাহলে তো আসলে জেলেনস্কির কোনো উপায় নেই, কিছু কিছু শর্ত মেনে নিয়েই তাকে সেই ইয়েটা যুদ্ধবিরতিতে যেতেই হবে, অন্যথায় রাশিয়া এটা মানবে না, বোঝাই যাচ্ছে। তো আমি একই কথা আবার ফেরত যাই, এই যুদ্ধটাতে শেষ পর্যন্ত গিয়ে যত ক্ষয়ক্ষতি হোক রাশিয়াই বিজয়ী হিসেবে বেরিয়ে আসলো। জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন মনমত ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো যে যুদ্ধ কিংবা পিস ডিল আলোচনা চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে, সেখানে এখন পর্যন্ত সবাই আমরা এটুকু মেনে নিচ্ছি যে রাশিয়াই আসলে চালিকা শক্তি কিংবা ড্রাইভিং সিটে রাশিয়াই বসে আছে। কিন্তু এটা ঠিক যে রাশিয়াকে বিশ্বাস করার কোনো কারণ নেই। এখন পর্যন্ত ইতিহাসে বহুবার রাশিয়া কথা দিয়ে কথা রাখেনি এবং শেষ পর্যন্ত রাশিয়া উল্টে যেতে পারে। অর্থাৎ রাশিয়া তাদের যে আচরণ সেটি কখনোই আসলে তারা আসলে কেয়ার করে না, তারা কাউকে কেয়ার করে না। আমরা যতই বলি না কেন যে তাদেরকে হয়তো কূটনীতিতে একঘরে করা যাচ্ছে, উল্টো দেখা যাচ্ছে চীনের সাথে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে, ভারতের সাথে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে, আরব বিশ্বগুলোতে তাদের ঘনিষ্ঠতা আছে, ইরানের সাথে তাদের ঘনিষ্ঠতা আছে। যতটাই ভাবা হয় যে আমেরিকা চাইলে রাশিয়াকে একঘরে করতে পারবে, গত 3 বছর ধরে চলমান যুদ্ধে সেটি তারা করতে পারেনি। এই মুহূর্তে আমেরিকা চেষ্টা করছে রাশিয়ার মাথায় হাত বুলিয়ে অনেকটা আপোষ করে একটা পিস ডিল, যেটি খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেনের জন্য, আমেরিকার জন্য, বিশ্বের জন্য, সেটি করতে। এই করার পথে আমেরিকা যে পথে এগুচ্ছে প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, সেটা কতটা সঠিক পথে এগুচ্ছে, অর্থাৎ সামনের দিনগুলোতে সুফলটা আসবে কিনা? কারণ যে ত্রিপক্ষীয় বৈঠকের কথা বলা আছে, দ্বিতীয় যে বৈঠকটি হওয়ার কথা, সেটি আদৌ হবে কিনা?
ধন্যবাদ। আসলে আপনার প্রশ্ন উত্তর অনেকটা কিন্তু আমাদের শ্রদ্ধেয় ডক্টর খালেকুজ্জামান ভাই দিয়েছেন, খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে পিস ডিল এখন যেটা বলা হচ্ছে, রাশিয়া পিস ডিলের কথা বলছে, অথচ অন্যদিকে দেখুন সিজ ফায়ার, সিজ ফায়ার ইজ এন এসেনশিয়াল থিং বিফোর ইউ গেট ইনটু পিস ডিল। এদিকে পিস ডিল করে যে পার্মানেন্টলি সলিউশন করা হবে কি, সেটা তো একদিন দুই দিনে হবে না। সিজ ফায়ারটা হচ্ছে এসেনশিয়াল, কিন্তু এদিকে পিস ডিলের কথা বলছে রাশিয়া, অন্যদিকে হচ্ছে আপনার কোন সিজ ফায়ারের কথা বলছে না, কন্টিনিউয়াসলি বোম্বার্ডমেন্ট সে করে যাচ্ছে। এটা আমি বলবো এখানে সবচেয়ে বড় যেটা ইমেচিউরিটি এবং এগেইন রং ফরেন পলিসি অফ দ্য ইউনাইটেড স্টেটস। আমরা বারবারই কিন্তু একটা রিজার্ভেশন বলছি, যুক্তরাষ্ট্রের যে বর্তমানে যে আন্তর্জাতিক যে পলিসি সবখানে কিন্তু মার খেয়ে যাচ্ছে। ইট ইজ বিকজ অফ, আমি যেটা বলবো, ইমেচিউরিটি এবং বিকজ অফ ফার্স্ট সাইটেডনেস, দূরদর্শিতা যেটা বলেন। এভরিওয়্যার আপনি দেখেন, মিডল ইস্টের ক্ষেত্রে বলেন, ফার ইস্টের ক্ষেত্রে বলেন, এভরিওয়্যার কিন্তু আমেরিকান ফরেন পলিসি এটা স্টেক। এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে ইট ইজ এ বিগ দ্য ডিফিট ফর ইউনাইটেড স্টেটস, এন্ড দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি। এখন দেখুন যে ফার্স্ট এন্ড ফরমোস্ট যে এখানে পিসটা কিভাবে হবে, একটা দেশের সভারেন্টি, আমরা বলি সার্বভৌমত্ব, এবং তার যে আত্মনিয়ন্ত্রণের যে অধিকার, একটা যে ইউক্রেনের কথা বলা হচ্ছে, ইউক্রেন কিন্তু আপনি দেখুন যে রাশিয়ার কাছে কিন্তু সে সারেন্ডার করেছিল এবং গিভেন আপ লাইক দ্য নিউক্লিয়ার পাওয়ার। আমরা জানি যে সেটা, আমার ঠিক সালটা মনে নাই, সেটা কিন্তু সে তার সাথে সহযোগিতা, তার সাথে কিন্তু সে চুক্তি করে কিন্তু দিয়ে দিয়েছেন in the in the safety and security of the country. So সেখানেও কিন্তু রাশিয়া কিন্তু দেখুন বিনিময়ে কিন্তু কিছু করেন নাই, বরং উল্টো যে ডনবাস রিজন, লুহান্স্ক এবং যে ডনেটস্ক যেটা, সেখানে আমরা জানি প্রায় 70-80% হচ্ছে রাশিয়ান স্পিকিং পিপল ইন ইউক্রেন। এবং সেই এলাকাটা কিন্তু প্রথমেই আমরা জানি স্বাভাবিকভাবে তাদের কিন্তু ছড় বা তাদের নির্দিষ্ট লোকজন আছে, সেটা কিন্তু তারা দখল করে ফেলেছেন। এখন একটা দেশে 20% অফ দ্য ল্যান্ড মাস, এটা কিন্তু 20 ভাগ কিন্তু যে ইউক্রেনের ভূমির অংশ, সেটা কিন্তু তারা দখল। এবং দেখুন আপনার ক্রাইমিয়া অ্যানেক্সেশন করছে 2014 সালে, সেখানেও কিন্তু ইন্টারন্যাশনাল বডি বা কেউ কিন্তু ইউক্রেনকে সেভাবে কিন্তু প্রোটেক্ট করতে পারেন নাই। এরপরে কিন্তু দেখেন জাপরিজ্জা, তারপরে একেবারে যেতে যেতে কিন্তু একেবারে শেষ পর্যন্ত অডেসা পর্যন্ত যাচ্ছে। অডেসা পর্যন্ত যাওয়া মানে কি, তাকে ল্যান্ড লক করে দেওয়া, অর্থাৎ তার কোনো অ্যাক্সেস থাকবে না কিন্তু তার সিতে। সো দিস ইজ হোয়াট। এখন পিস ডিলটা এখানে কিভাবে হবে, পুতিনকে যেভাবে কিন্তু ইউনাইটেড স্টেটস এখন আলাস্কাতে যে সম্বর্ধনা দিল বা যেভাবে বললো, পুতিন ইজ অ্যাকচুয়ালি দ্য উইনার। এখানে ট্রাম্প, আমি আবারও বলবো, ডিফিটেড। সবচেয়ে বড় কথা হচ্ছে পার্ট আউটার যে বলে না, যে একটা কোশ্চনে যে মাঝখানে কিন্তু দেখুন হুই সাফারিং ইউক্রেন। ইউক্রেনকে যদি আপনি যদি শেষ পর্যন্ত প্রোটেক্ট না করবেন, আমেরিকায় কিন্তু আপনি দেখুন সে ডেমোক্রেটিক পার্টি ক্ষমতা আসুক, রিপাবলিকান পার্টি ক্ষমতা আসুক, ইন দ্য পাস্ট আমি বলছি, দিস ইজ টোটালি কিন্তু একদম আনকনভেনশনাল হোয়াটস হ্যাপেনিং অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে, যেটা ট্রাম্পের সময় যেটা হচ্ছে, যে সবসময় কিন্তু দে মেইনটেইন দেয়ার কনসিস্টেন্সি ফরেন পলিসি। পার্টি চেঞ্জ হবে ক্ষমতা, কিন্তু ফরেন পলিসি, কারণ ফরেন পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার সেফটি, সিকিউরিটি এবং ভবিষ্যতে যে পিস এন্ড স্টেবিলিটির জন্য, যুক্তরাষ্ট্রের জন্য এবং সারা বিশ্বের জন্য। এবং আমরা জানি যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় কিন্তু সেটা অনুসরণ করে আসছে, কিন্তু দিস ইজ টোটালি আনকনভেনশনাল ওয়ে যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের সময় হচ্ছে। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং যে যেটার জন্য এখন তাদের এই আমেরিকার এই ফরেন পলিসির জন্য দেখুন যে যেটা বাইডেনের মনে হোক, যেভাবে ট্রাম্পের সময় হোক, যে তাদেরকে বলবো আমরা তোমাদেরকে সব ধরনের সাপোর্ট দেবো, এবং সাপোর্ট দিচ্ছে। আমরা জানি যুক্তরাষ্ট্রের কথা বলছি, সাপোর্ট দিচ্ছে। এখন এমন একটা পর্যায়ে গেছে যে ইউক্রেন সব দিক দিয়ে হারাচ্ছে। কিন্তু ইউক্রেনকে যে বিশেষ করে হোয়াইট হাউসে গতবার এসে যেভাবে জেলেনস্কি যে ট্রিটমেন্টটা করছে, আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এতে কিন্তু সারপ্রাইজ হয়ে গেছে, শকড হয়ে গেছে, এবং সাথে সাথে সেখান থেকে কিন্তু ব্রিটেন চলে যায়। আপনি দেখুন তখন ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু স্টুড বাই হিম, ইনক্লুডিং ইউনাইটেড কিংডম। কারণ একটা জিনিস তো মানুষ অন্তপক্ষে বুঝে যে দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইউ পুট দিস কান্ট্রি অন দ্য ভার্জ অফ লাইক কাইন্ড অফ ডিস্ট্রাকশন বলতে গেলে, যে সেখান থেকে তাকে তুমি বলবো যে তোমাকে নেটওয়ার্ক সদস্যের জন্য আমরা হেল্প করবো, তোমাকে আমরা সাপোর্ট করবো, টাকা দিয়ে যাচ্ছ, ইন্টেলিজেন্স দিয়ে যাচ্ছ, আর্মস দিয়ে যাচ্ছ। এখন এমন একটা অবস্থায় আসছে যে ইউ আর অ্যাকচুয়ালি ক্লোজিং এভরিথিং। তো এই অবস্থা এখন যে, তাহলে ইউক্রেনের অবস্থাটা কি? ইউক্রেনের অবস্থাটা হচ্ছে we depended on you, United States. We thought you were our friend. এবং at you কনফিডেন্সে আমরা তারা যেটা করেছেন, তারা এই যুদ্ধ চালিয়ে গেছেন।
এখন এই পর্যায়ে এসে তাদেরকে বলতে নো উই আর নট উইথ ইউ এনিমোর। এটা এখানে তারিখের এক্সাম্পল আমি বলবো যে আমাদের সাউথ এশিয়াতে যে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট হ্যাপেন। পাকিস্তানের সাথে সবসময় কিন্তু আপনি দেখুন যুক্তরাষ্ট্র সবসময় ফরেন পলিসি একসাথে ছিল, সে কোল্ড ওয়ার থেকে আরম্ভ করে। একটা পর্যায়ে এসে দেখা গেল যে 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 এখন হচ্ছে পাকিস্তানকে দে জাস্ট গিভ ইউ আর নট ফ্রেন্ড এনিমোর at the cost এবং at the hope that পাকিস্তান আর ইন্ডিয়া কার কথা বলছেন আসলে? এখন তো মনে হচ্ছে ইন্ডিয়ার চেয়ে পাকিস্তানের সাথে তাদের ঘনিষ্ঠতা বেশি। Right. এখন কিন্তু দেখুন কিন্তু ইন্ডিয়া দেখেন এখানে কিভাবে বেনিফিটেড হচ্ছে রাশিয়ার সাথে। এখন বলতে আজকে বলতে দেখলাম 5% বললো যে ডিসকাউন্টে তাদেরকে তেল দেওয়া হবে। এবং আমেরিকা তো এখন সবচেয়ে কিন্তু ইকোনমি ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যুদ্ধের ক্ষেত্রে, এবং চায়না এবং ইন্ডিয়া কিন্তু রাশিয়ার ইকোনমিটাকে কিন্তু বুস্ট আপ করছে তেল নিয়ে হোক যেভাবে হোক। তো এখন সব দিক দিয়ে যদি দেখুন পাকিস্তানকে যেভাবে একদম মানে একেবারে বলতে কিস করে যে সরিয়ে দিয়েছিল at the hope that India সাথে তারই হবে, কিন্তু এখন দেখলো যে না, ইন্ডিয়া ইজ গোইং টু বি all the times the allies to Russia, এখন কিন্তু ওখানেও হারাচ্ছে। তো এই যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আমাদের জন্য একটা বিরাট বিপদ, এবং এটা ম্যাচিউর এবং এই ধরনের পরিবর্তিত ফরেন পলিসি আপনি দেখছেন ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রেও কার্যকর করা হচ্ছে নানা সময় নানা কিছু। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিঃসন্দেহে ইউরোপের 7 জন যে লিডার আসলেন তারা সবাই তার প্রশংসা করেছিলেন, সেদিন প্রশংসা করে বলেছেন ইউ আর দ্য রিয়েল পিস মেকার। এবং ট্রাম্প সেখানে দাবি করছেন তিনি এখন পর্যন্ত 6টা যুদ্ধ থামিয়েছেন। এই 6টা যুদ্ধ তিনি বলছেন ইরান ইসরায়েলের কথা, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের কথা বলছেন, তিনি রুয়ান্ডা কঙ্গোর যুদ্ধের কথা বলছেন, থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ, আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধ, ইজিপ্ট এবং ইথিওপিয়ার যুদ্ধ, এবং সবশেষ এর আগে সার্বিয়া এবং কসোভোর যুদ্ধের কথা বলছেন। বিবিসি এটি অ্যানালাইসিস করছে তার বক্তব্যগুলো, নিঃসন্দেহে সেটিও আপনি দেখেছেন। একটু আপনার কাছে শুনবো যে তিনি ওয়ার হিরো নিজেকে দাবি করছেন, তিনি এটিও দাবি করছেন যে তিনি 6টা যুদ্ধ বন্ধ করেছেন যেখানে সিসফায়ারের কোনো কথাই ছিল না, পুরোটাই তিনি যুদ্ধ বন্ধ করেছেন, সিসফায়ারের দরকার নেই ইউক্রেন রাশিয়ার রেফারেন্সে তিনি বলছেন। আপনার বিশ্লেষণটা একটু শুনি। জি, ধন্যবাদ। দেখুন, আপনি দুটো প্রসঙ্গ পারস্পরিকভাবে সংযুক্ত আপনি নিয়ে এসছেন। একটা হচ্ছে 6টা যুদ্ধ তিনি বন্ধ করেছেন বলে দাবি করেছেন, আর একটা হচ্ছে নিজেকে তিনি মানে ওয়ার হিরো হিসেবে দাবি করেছেন। এই দুটো বিষয়ই হচ্ছে আসলে পুরোপুরি মিথ্যা বলবো না, অসত্য, কিছুটা ফেব্রিকেটেড আর কি, পুরোপুরি ভাবে সত্য না জিনিসগুলো। প্রথমটাই যদি আসি যে মানে ইরান এবং ইসরায়েলের যে এটা আর কি যুদ্ধ, সেখানে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছে বোমিং এর মাধ্যমে, এটা কিন্তু কোনো সিজ ফায়ার হয়নি অফিসিয়াল, সেখানে কোনো স্পিচ দিল হয়নি, এটা অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে থেমে গিয়েছে, এইটা হলো একটা। তারপর পাকিস্তান ভারতের যে যুদ্ধটা, সেটা নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে। ইন্ডিয়া পুরোপুরি ভাবে এটাকে ট্রাম্পের যে মানে কি বলে যে ক্লেম যে এই যুদ্ধ আমি থামিয়েছি ফোন করে, আপনারা জানেন যে ভারত এটা অস্বীকার করেছে। ভারত বলছে না না না, আসলে মানে ডোনাল্ড ট্রাম্প এখানে আমাদেরকে ফোনই করেনি। হ্যাঁ, এখানে যেটা হয়েছে পাকিস্তান এবং ভারতের আভ্যন্তরীণ ভাবে যোগাযোগের মাধ্যমে তার এই যুদ্ধটা থেমেছে। তারপরে আপনি বলছেন রুয়ান্ডা এবং ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, এখানেও কিন্তু যুদ্ধটা থেমেছে, এটা সত্য, কিন্তু একজন আরেকজনকে কন্টিনিউয়াস মানে অপবাদ দিয়ে যাচ্ছে দুটো দেশ যে তারা অনেকবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এর মধ্যে। তারপর থাইল্যান্ড কম্বোডিয়ার যে যুদ্ধটা, সেটাতে কিছুটা ভূমিকা ছিল ডোনাল্ড ট্রাম্পের, যদিও এটারও আর কি পিস মেকিং আলোচনাটা চালাচ্ছিল মালয়েশিয়া, কিন্তু এখানে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা ভূমিকা রেখেছেন, এটাকে আমি অস্বীকার করবো না। আর্মেনিয়া আজারবাইজানের যে যুদ্ধটা, সেটাও অনেক দিনের যুদ্ধ, কিন্তু এটা নতুন করে না, সেখানে রাশিয়ার একটা বড় ভূমিকা আছে যুদ্ধটা থামানোর ব্যাপারে, কারণ আর্মেনিয়া এবং আজারবাইজান দুটোই হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পুরনো অংশ, এবং সেখানে রাশিয়া কি চায় তার উপর অনেক কিছু নির্ভর করে। সেখানে রাশিয়ার হস্তক্ষেপে এই যুদ্ধটা মোটামুটি থেমে গিয়েছে। তবে কয়েকদিন আগে বোথ আজারবাইজান এবং আর্মেনিয়ার যে প্রেসিডেন্ট ইলহান, যে হায়দার ইলহান এবং আর্মেনিয়ার যে প্রেসিডেন্ট, তারা এসেছিল হোয়াইট হাউসে, তাদেরকে নিয়ে তিনি একসঙ্গে ফটো সেশন করেছে ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধটাতে যদিও থেমেছে, কিন্তু আসলে এটা পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পের ইয়ে না,
কি বলে Credit বলছেন আপনি। কৃতিত্ব নেই, এখানে রাশিয়ার কৃতিত্ব প্রচুর। আচ্ছা, তারপরে রয়েছে ইজিপ্ট এবং ইথিওপিয়ার যুদ্ধ উনি দাবি করেছেন। এখানে কিন্তু অফিসিয়ালি কোনো যুদ্ধ কখনোই হয়নি। এখানে নীল নদ, যেটা নীল নদ ইথিওপিয়া থেকে উৎপত্তি হয়ে মিশরে গিয়ে শেষ হয়েছে। ইথিওপিয়া আপস্ট্রিম কান্ট্রি হিসাবে এখানে একটা বাদ দেওয়ার পরিকল্পনা করেছে, যেটা ইজিপ্ট শক্তিশালী দেশ হিসাবে, মিশর শক্তিশালী দেশ হিসাবে তাদেরকে থ্রেট করেছে, এটা তোমরা করতে পারো না। এরকম ঘটনা আমাদের অঞ্চলে হচ্ছে। ভারত বাদ দিচ্ছে বাংলাদেশের এগেনস্টে, চায়না বাদ দেওয়ার পরিকল্পনা করছে ইন্ডিয়ার এগেনস্টে। এখানে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, যুদ্ধ কিন্তু হয়নি। তো সেটাকে তিনি দাবি করেছেন ভালোভাবে, যে সেটা তিনি থামিয়েছেন। লাস্ট হচ্ছে সার্বিয়া কোসোভো। সার্বিয়া কোসোভোর যে যুদ্ধ, সেটাও অনেক আগে থেমে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প মানে সেটা তো 90s এর যুদ্ধ, আসলে বিল ক্লিন্টনের আমলের যুদ্ধ। কিন্তু সেখানেও ডোনাল্ড ট্রাম্প ঘোষিতভাবে কোনো যুদ্ধ সেখানে হয়নি। তিনি বলেছেন, তোমরা এইসব যুদ্ধ খেলা খেলছো, এটা যদি করো তাহলে তোমাদের সাথে আমি ট্রেড করব না, বাণিজ্য করব না। তাতে করে হয়তো বড় ভয় পেয়ে এই যুদ্ধটা নিজের থেকে থামিয়ে দিয়েছে। অর্থাৎ আমি যেটা বললাম, এই 6-7টা যুদ্ধের যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ডিসাইসিভলি যুদ্ধগুলি থামিয়েছেন, সেইভাবে একটি যুদ্ধ তিনি ডিসাইসিভলি থামাননি। কোনোটাতে তার ভূমিকা ছিল। আর যুদ্ধ হিরোর ব্যাপারটা একবার বলে আমি থামিয়ে দিই, উনি নিজেকে ওয়ার হিরো হিসাবে দাবি করেছেন। দেখুন, ওয়ার হিরো হচ্ছে যুদ্ধে লিপ্ত অবস্থায় কোন সৈনিক কিংবা কোন সেনাপতি যখন হিরোইক বীরোচিত কাজ করে, তাদেরকে যুদ্ধ হিরো বলা হয়। যারা আমাদের বাংলাদেশে বীর শ্রেষ্ঠ, বীরুত্তম, বীর প্রতীক, তাদের প্রত্যেকেই হয় যুদ্ধে শহীদ হয়েছেন অথবা ব্যাপক ভূমিকা পালন করেছেন। একইভাবে সারা পৃথিবীতে সরাসরি জায়গাতে যুদ্ধে অংশগ্রহণ করে তারাই শুধু ওয়ার হিরো হয়। সেইভাবে যদি ডোনাল্ড ট্রাম্প নিজেকে ওয়ার হিরো দাবি করেন, তাহলে তো জর্জ বুশও যুদ্ধ করেছে, তারপরে হচ্ছে আপনার বারাক ওবামার আমলে যুদ্ধ হয়েছে, বাইডেনের আমলে যুদ্ধ হয়েছে, তারা সবাই তাহলে ওয়ার হিরো। এখন এই যে দুটো দাবি, দুটোই আসলে এইগুলির কোনো যৌক্তিকতা নেই। সে অর্থে তিনি অনেক কথাই বলেন। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে প্রচলিত যে সংজ্ঞা যুদ্ধ হিরো, সেই হিসাবে মোটেও ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ হিরো না। তিনি কখনো কোনো যুদ্ধে সরাসরি সোলজার হিসেবে পার্টিসিপেট করেন নাই। যেমন ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি ইচ্ছা করলে পারতেন, তার বয়স ছিল, কিন্তু নানান অজুহাত দেখিয়ে তিনি সেই যুদ্ধেও যাননি। যুদ্ধ হিরো হওয়া তো অনেক পরের কথা। সুতরাং প্রচলিত সংজ্ঞা অনুযায়ী কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে ওয়ার হিরো বলা যায় না। তাকে বলতে হলে আমেরিকার সব প্রেসিডেন্টের আমলে যুদ্ধ হয়, তারা সবাই ওয়ার হিরো। জি, বলছেন ডক্টর গোলাম এম মাতবর, এটা সংখ্যাগত কিংবা বিশ্লেষণে হয়তো দেখা যায় যে প্রেসিডেন্ট কোনো যুদ্ধ থামিয়েছেন কি থামাননি, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি কিন্তু কোনো যুদ্ধ শুরু করেননি। এটি তো অনেকেই স্বীকার করেন। এমনকি 15 আগস্ট আমরা দেখছিলাম যে আলাস্কাতে পুতিন বলছিলেন যে তুমি প্রেসিডেন্ট থাকলে হয়তো এই যুদ্ধটাই হতো না, অর্থাৎ ট্রাম্পকে বলছিলেন। এই যুদ্ধ থামানো, যুদ্ধ শুরু না করা, সব আলোচনায় বেশি বেশি আসছে একটি বিষয়কে কেন্দ্র করে, সেটা হলো নোবেল পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কার। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে চেষ্টা করা হচ্ছে এই জিনিসটি জোরে সোরে এস্টাবলিশ করা যে তিনি আসলে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। এমনকি তিনি যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন, গাজা যুদ্ধে একটা অগ্রগতি আনতে পারেন, তাহলে আসলেই তো তিনি পাওয়ার যোগ্য। কারণ আমরা দেখেছি এর চেয়ে অনেক কম কাজ করে অনেকে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। অনেক শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীকে আমরা চিনি যারা হয়তো পুরো পৃথিবীর জন্য ভূমিকা না রেখে ছোট্ট একটা ঘটনাতেও পেয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনি নোবেল কমিটির সদস্য হলে কিংবা আপনার যদি মতামত দেওয়ার সুযোগ থাকতো, তাহলে অনেকগুলো দেশ তো তার পক্ষে বলেছে, পাকিস্তান বলেছে, কম্বোডিয়া বলেছে, ইসরায়েল বলেছে, তার জন্য নমিনেশন চেয়েছে। শান্তিতে নোবেল পুরস্কার আপনি কি বলবেন? জি, যে প্রিভি আমার যদি সুযোগ হতো এখানে মেম্বার, মানে নোবেল কমিটির মেম্বার স্টেটও, আমি বলতাম নো। কারণ আপনি দেখুন, আপনি বলছেন যুদ্ধগুলো থামিয়েছেন, ওইটা আমি রিপিট করবো না। ডক্টর খালিকুজ্জামান খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এটা, যে ওয়ার হিরো সেটা ইজ এ ডিফারেন্ট থিং। এবং আমরা জানি সে সবসময় ক্লেম করে অলওয়েজ লাইক টু বি দ্য প্রাইম পারসন, এবং এটা শুধু এই ক্ষেত্রে না, সবকিছুতে। ইউক্রেনের গাজা, এখানে রুলটা দেখেন আপনার, তার সময়ের বলি আমি, লেট মি নট টু গো পাস্ট। তার সময় দুইটাতে কি হচ্ছে গাজাতে, একদিকে বলতেছে যে গাছটাকে বড় করো আর নিচের দিকে কেটে দিচ্ছে। দিস ইজ হোয়াট দ্য সিচুয়েশন মেটাফোর যদি আমরা ইউজ করি আর কি। ইউক্রেনকে একেবারে রাস্তার উপর নামাই দিয়ে এখন বললো যে তাকে ইয়ে করা হবে না, বরং সে দেখা যাচ্ছে যে পুতিন যা বলছে সেভাবেই সে কাজ করছে। গাজাতে কি করছে আপনার,
সারা ওয়ার্ল্ড যেখানে কিন্তু আপনার শক এবং সারা ওয়ার্ল্ড প্রোটেস্ট করতেছে, এরপর আমি জানি না যে তারপরেও কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলকে থামাচ্ছে না। তো তার মানে কি এখানে এখানে আপনি কিভাবে নোবেলের ইয়াটা দেবেন? আপনি যদি একদম মিনিমাম একটা রেশনাল পার্সন হন, যে নোবেলের যে শান্তির যে পুরস্কারটা, এটা তো এই দুটো ক্ষেত্রেই তো ভূমিকাটা তো আসলে সেলফ কনফ্লিক্টিং, কন্ট্রাডিক্টরি ভূমিকা। ক্লিয়ার কোনো ভূমিকা কিন্তু রাখছে না, ডিসাইসিভ ভূমিকা কিন্তু যুক্তরাষ্ট্র রাখতে পারত দুইটার ক্ষেত্রেই, কিন্তু কোনোটাই সে রাখছে না। সো হাউ ডু আই অ্যাকচুয়ালি রিকমেন্ড হিম ফর দ্য নোবেল পিস প্রাইজ? এবং আপনি যথার্থই বলেছেন, এখন কিন্তু দেখুন এই নোবেল প্রাইজ এইটার জন্যই কিন্তু এগুলো সবগুলো বলছে যে 6টা বিভিন্ন জায়গায় যেগুলো বলতেছে যে যুদ্ধগুলো সে থামিয়েছে। এবং হ্যাঁ, এটা আপনি যেটা বলছেন যে সত্য, যে তার সময়ে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ইনভলভ হয় না। আজকাল কিন্তু সরাসরি যুদ্ধে এভাবে ইনভলভ হয় না। এই যে কলকাঠি লড়াই যেটা আর কি, যেটা হচ্ছে, যেমন ইসরায়েল কে যদি স্টপ করতে পারতো, কিন্তু আমেরিকা কিন্তু একদিন ইসরায়েলকে স্টপ করতে পারে। এবং রাশিয়া, হ্যাঁ, রাশিয়ার সাথে কিছুটা নেগোসিয়েশন করতে হবে, ডিল করতে হবে, হুইচ ইজ ভেরি রাইট। কিন্তু আপনি গাজার ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট কিন্তু যুক্তরাষ্ট্র করতে হবে, কিন্তু সেটা তো করছে না। তো তাহলে নোবেল প্রাইজের যে আপনার ক্রাইটেরিয়া গুলো, হাউ ডু ইউ ফুলফিল দোজ ক্রাইটেরিয়া? না, আমি কিছুই মানে অনেকেই হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের কাঁধে বন্দুক রাখার চেষ্টা করছেন, কিংবা মনে করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধটাকে তিনি চাইলে বন্ধ করে দিতে পারবেন। কিন্তু মানে আমেরিকায় বাস করে, আমেরিকায় থেকে আমরা যদি এই ধরনের কথাগুলো বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেই পারবেন, এইখানে তো আসলে আমেরিকাতে একটা শক্তিশালী লবি কাজ করে। আমেরিকাতে যে পলিসি মেকার যারা আছেন তারা যদি সম্মত না হন, কিংবা পরবর্তীতে আপনার রাজনৈতিক ক্যারিয়ার যদি আপনি চিন্তা করেন। আপনি আমেরিকা দেখুন, আপনি যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কিন্তু সে অনেক কিছু করেছেন, এবং তার কিন্তু 3টা 4টা প্রতিষ্ঠান সবগুলাই তার হাতে। সুতরাং লবি গ্রুপ এখানে, এবং এগুলো সে করছে, যে অনেকগুলো ভায়োলেট করে কিন্তু সে করছে। সো ওয়াই নট ইন দিস, যেখানে হচ্ছে মানুষ 62,000 উপরে পিপল মারা গেছে, এবং 100,000 কিন্তু সিরিয়াসলি ইনজিওর্ড, মানুষ লাইনে দাঁড়াচ্ছে খাওয়ার জন্য, সেখানে গুলি করা হচ্ছে। সো হোয়াই ইজ দ্যাট না, মানে এটা কোনো লিমিট নাই তো এটা। আপনি এটা তো একটা শকিং একটা এক্সাম্পল সারা পৃথিবীতে। হিউম্যান রাইটস এর কথা বলে দেশে সবচেয়ে বড়, আন্তর্জাতিক ভাবে বলতে পিস এন্ড স্টেবিলিটি ক্ষেত্রে আমরা মোরাল বলেন বা লিডার বলেন, এটা তো ইট ডাজন্ট গো উইথ ইউর দ্য ওয়ে দ্য অ্যাকশন। আপনার এটা ইনঅ্যাকশনটাও তার রাইট স্টেপ নিচ্ছে না, এটাও তো একটা অপরাধ। If you are the leader of the global world, then you should actually exercise your own right এবং own power, এবং সেটা তো আমরা এইভাবে দেখছি না। যে গাজারটা হচ্ছে একটা সাংঘাতিক এক্সাম্পল। এখানে কিভাবে আমি বলি যে নোবেল প্রাইজটা ইয়ে করবে? এখানে তো সবচেয়ে বড় পিছনের বড় হাত যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস ইজ দ্য কি প্লেয়ার, ইজ নট ইসরায়েল। আপনার তার লবিস্ট যতই থাকুক না কেন, মানুষের জীবন যেখানে একটা স্টেক, মানুষের জীবন যেখানে যে ম্যাটার, প্রতি মুহূর্তই যে মারা যাচ্ছে চিলড্রেন, উইমেন, এল্ডারলি পিপল, এবং সমস্যাটা সমাধান করতে যাচ্ছে কিভাবে? যে মুভ দেম টু সামওয়্যার এলস। পৃথিবীতে আন্তর্জাতিক যে আমরা আইনের কথা বলছি, আন্তর্জাতিক আইন কোথায়? জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কন্টিনিউয়াসলি বলছে, ড্রয়িং অ্যাটেনশন টু দিস দ্য কান্ট্রিজ অফ দ্য সিকিউরিটি কাউন্সিল। সেখানে তো কিছুই করতে পারে না সব কান্ট্রিগুলো। এখন দেখুন ফ্রান্স আসছে, চায়না, রাশিয়া সবই তো আসতেছে, ইউকেও আসছে, বাট ইউনাইটেড একাই তো 100, একাই যদি বলে দেয় না, তাহলে তো আপনার কত ব্যস্ত যাবে। আচ্ছা, আরেকটা যেটা আপনার কসোভো এবং সার্বিয়ার কথা বলা হচ্ছে, যেটা দেখুন এটা কিন্তু অনেক দিনের। এখানে যে সরাসরি যুদ্ধ, হ্যাঁ, যুদ্ধ কিছুটা আগে হয়েছে, সেটা অনেক আগে। আমি হ্যাপেন টু অ্যাকচুয়ালি টিচ ইন দ্য ইউনিভার্সিটি অফ প্রিস্টিনা, আই হ্যাভ বিন দেয়ার কোসোভো টুয়াইস। এই সার্বিয়া একটা দেশ কিন্তু আপনার দেখুন সে রেকগনাইজ করছে না, যার ফলে তারা কিন্তু দেয়ার নট কান্ট্রি। আমরা যেটা এখন প্যালেস্টাইনে বলতে টু স্টেটের কথা বলা হচ্ছে, যে সেখানে কসোভোটা কিন্তু আপনি দেখুন এখনো পর্যন্ত হচ্ছে না। ওইদিকে সাউথ সুদান কিন্তু 2 দিনেই স্বাধীন করে দিয়েছি আমরা। তো এখানে কতগুলো হচ্ছে আপনার অন্য ধরনের ইন্টারেস্ট এখানে কাজ করছে। কসোভোটা আমার কাছে অবাক লাগে যে এখনো রেকগনাইজ করছে বিকজ অফ সার্বিয়া। ওকে ওকে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনি এই বিষয়ে কিছু যদি যুক্ত করতে চান তো যোগ করবেন, আর যোগ না করতে চাইলে আমরা যে প্রসঙ্গটিতে যেতে চাই। ইউএসসিআইএস একটি নতুন নীতিমালা প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে আমেরিকাতে থেকে আমেরিকার নাগরিক হতে হলে, গ্রিন কার্ড পেতে হলে, সিটিজেন হতে হলে আমেরিকার
বিরুদ্ধে মনোভাব রাখবেন এমন কাউকে সেটি দেয়া যাবে না, সোশ্যাল মিডিয়া দেখে সেটি করতে হবে। তবে এই মনোভাবের ব্যাখ্যা এবং অনেক কিছুই আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা গ্রিন কার্ড ধারী কিংবা গ্রিন কার্ড পাওয়ার প্রত্যাশা আছেন, যারা সিটিজেন হওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের অনেকেরই জানার প্রয়োজন। একটু যদি আপনি বিষয়টি ব্রিফ করেন। জি, ধন্যবাদ। আগের ইস্যুটাতে খুব সংক্ষেপে এক দুইটা সেন্টেন্স বলবো, এই যে নোবেল পিস প্রাইজের ব্যাপারে। এটা আমি নিন্দুকের মতো বলবো, নোবেল পিস প্রাইজ কিন্তু আসলে অনেক বেশি এমন কিছু গ্লোরিফাইড ব্যাপার না। নোবেল পিস প্রাইজ অনেক মানুষকে দিয়েছে যারা ডিজার্ভ করে না। আনসাং সুচি একজন আমাদের অঞ্চলে, তিনি আপনি জানেন যে মিলিয়নস অফ মানে রোহিঙ্গাকে আমাদের দেশে ঠেলে দিয়েছে। একটা উদাহরণ বললাম আর কি। সুতরাং নোবেল প্রাইজের ব্যাপারে এত বেশি উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। অনেক খারাপ মানুষ পৃথিবীতে নোবেল প্রাইজ পেয়েছে, এবং সেই সূত্রে ডোনাল্ড ট্রাম্প যদি লবিং করে আমেরিকানের শক্তিশালী দেশ পেয়েও যায়, আমি আশ্চর্যান্বিত হব না, এবং এটা নিয়ে আমি খুব বেশি মানে মাথাও কামাবো না, আমি এভাবে বলি আর কি। হ্যাঁ, আর যেটা বললেন পরের প্রশ্নটা খুব জরুরি, যে আমাদের যে যারা গ্রিন কার্ড জন্য অ্যাপ্লিকেশন করবে, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবে, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে, তাদের প্রোফাইল দেখা হবে। তারা কি আমেরিকার মানে মতবাদের বিরুদ্ধে কোনো মানুষ কিনা, অথবা ইহুদিবাদের বিরুদ্ধে কোনো মানুষ কিনা, অথবা সন্ত্রাসবাদের সাথে জড়িত কিনা। এখানে দুটো দিক আছে এই প্রশ্নটাতে। একটা হচ্ছে আমেরিকার ভিউ বলতে আমরা কি বুঝি। মাকবর ভাই যে ভিউ দিচ্ছে, উনি একজন আমেরিকান, ওনার ভিউ আমার ভিউ দুজনের ভিউ নাও মিলতে পারে। তাহলে কি এটা আমেরিকান ভিউজ এর বিরুদ্ধে চলে যাবে? একটা ফ্রিডম অফ স্পিচের দেশ, আপনার ফ্রিডম অফ থটস এর দেশ, একাডেমিক ফ্রিডমের দেশ, সেখানে এটাকে ডিফাইন করা খুব কঠিন। আমেরিকান ভিউজ বলতে আমরা কি বুঝি, এটা এটা একটা খুব ভেগ একটা ডেফিনেশন তারা দিচ্ছে। আর যে অ্যান্টি সেমিটিজম, ইহুদিবাদের বিরুদ্ধে, এইগুলি তো আসলে কতভাবে যে টুইস্ট হচ্ছে, আমরা আমাদের আসলে কপালে খারাপ। আপনি এখন ওই দেশের নাম উচ্চারণ করলে আপনি অ্যান্টি সেমাইট হয়ে যান কিনা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমলে জিনিসটাকে। সুতরাং এটা খুবই অন্যায় ভাবে যে যে আপনি একটা জায়নবাদী, একটা সন্ত্রাসী যে রাষ্ট্র চালনা করছে নেতানিয়াহু, তার কথা আপনি উচ্চারণ করতে পারবেন না, এটা অন্যায় আমি মনে করি। তো এটা হচ্ছে। সুতরাং তবে তবে এখানে যদি আমাদের দেশের শান্তি এবং নিরাপত্তার জন্য বিঘ্নিত হয় কোনো জিনিস, কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাহলে অবশ্যই তাদেরকে সিটিজেনশিপ দেওয়া উচিত না, আমিও মনে করি না। তাদেরকে গ্রিন কার্ড অবশ্যই দেওয়া উচিত না। সব যদি আমেরিকার নিরাপত্তা এবং জন্য হুমকি হয়, তাহলে অবশ্যই উচিত না। অন্যান্য বিষয় যেটা বললাম, যে আমেরিকান ভিউজ, অ্যান্টি সেমিটিজম, এগুলি আসলে মানুষকে এক ধরনের শাস্তি দেওয়ার জন্য, নির্ধারিত জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার জন্য তারা এই টার্মগুলি ইউজ করছে। এটা খুবই দুঃখজনক। তো আমেরিকা আইনের দেশ, আমি মনে করি এখানে আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়ন, ACLU থেকে শুরু করে অনেক বেশি এনজিও রয়েছে যারা মানবাধিকার নিয়ে কাজ করে, তারা জিনিসগুলো নিয়ে যুদ্ধ করবে, ফাইট করবে আর কি। তবে আমি মনে করি আমাদের যারা ব্রাদারিন রয়েছে, বাংলাদেশি বা অন্যান্য ইমিগ্রেন্ট যারা রয়েছে, তাদেরকে আমি বলবো কৌশলী হওয়ার জন্য। তারা অকারণ আপনার ফ্রিডম অফ স্পিচের কথা বলে জনতন কথা না বলার থেকে আপনি কৌশলী হয়ে একই কথাটা অনেক কার্যকরভাবে বলতে পারেন। সেইভাবে যেমন আপনাদের অনুষ্ঠানগুলিতে আমরা আসছি, আমরা তো মনে করি যে আমরা আমেরিকার যে ফরেন পলিসির অনেক ভিউই আমরা পছন্দ করি না, আমরা সমর্থন করি না, আমরা সমালোচনা করি, কিন্তু আমরা করি এই যে প্যাট্রিয়টিক মানে আমেরিকান, সেইভাবে মনে করি। এবং একইভাবে আপনার কৌশলী হয়ে আপনার কথা বলতে হবে। এবং যদি সত্যি সত্যি আপনি মৌলবাদী হন, সন্ত্রাসী হন, যারা আমেরিকার যে মূল ধারার যে ইয়েটা কি মনোবোধ, যেটাকে আমরা বলি পরমত সহিষ্ণুতা, ডেমোক্রেসি, এগুলিকে আপনি পছন্দ করেন না, আপনি এখানে কোনো মিডল ইস্টের দাঙ্গা উড়াতে চান, তাহলে আমিও মনে করবো যে আপনার এই দেশ থাকার কোনো প্রয়োজন নেই। এই দেশে আপনার গ্রিন কার্ড কিংবা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি দুটো দিকই বললাম। জি, প্রফেসর ডক্টর গোলাম আহমদ ভৌর, আপনার কাছে এই নীতিমালা সম্পর্কে, অর্থাৎ আমাদের কমিউনিটির কতটা সতর্ক হয়ে, নিশ্চয়ই আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আপনার কার্যক্রমগুলো ফলো করা হবে। আপনি কি আমেরিকার বিরুদ্ধে কোনো মনোভাব পোষণ করেন কিনা, এবং সেখানে একটা বড় অংশ আছে ইহুদি বিদ্বেষ। কোনো ধর্মই আসলে বিদ্বেষ হওয়া উচিত নয়, কোনো মানব জনগোষ্ঠীর বিদ্বেষই আসলে হওয়া উচিত নয়, এবং অনেকে হয়তো সেটা সতর্ক থাকেন না। এইসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ কতটা দেবেন? এটা আসলে ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে, কেউ যদি কোনো ধরনের ক্রাইম করে বা কোনো ধরনের দেশের যে মেইন আপনার যে কনস্টিটিউশন, ফ্রিডম অফ স্পিচ,
এবং আজকে কিন্তু আমরা কিন্তু এখানে এসে এই কথাগুলো বলতে পারছি বিকজ অফ দিস বেনিফিট অফ দ্য ইউনাইটেড স্টেটস। এই ফ্রিডম অফ স্পিচ যদি আপনার যে এদেশে কিন্তু যারা থাকতে চাচ্ছে, আপনি যাদের কথা বলছেন যে গ্রিন কার্ড পেয়েছেন, দিস পিপল অ্যাকচুয়ালি ভারত আমেরিকান দ্য ফ্রিডম অফ স্পিচ রুল অফ ল, এবং এই জন্যই কিন্তু তারা দেশে থাকতে চাচ্ছে। আপনি প্রথম থেকেই বলছেন যে ইট ডাজন্ট ওয়ার্ক ফর সার্টেন গ্রুপ অফ পিপল। হ্যাঁ, আমিও একইভাবে বলবো যে কেউ যদি ক্রাইম করে তার কোনো এখানে ওয়ে নাই, বা আমেরিকা সবাই কোনো ট্রিজম, দেশদ্রোহিতা এই ধরনের কোনো কাজে লিপ্ত থাকে, দে হ্যাভ নো রাইট টু বিকাম দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি। আমেরিকান যে কনস্টিটিউশন আমরা জানি, আমেরিকান যে মূল যে প্রিন্সিপাল গুলো, নীতিমালা গুলো এদেশের, সেগুলো এগেনস্ট যদি কেউ কথা বলে সেটা। কিন্তু আমরা যে 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 জিনিসগুলো আমরা এখানে ডিসকাস করছি, অ্যান্টাইসেমিটিজম বা এখন যে আনকনভেনশনাল ওয়ে যেগুলো হচ্ছে এদেশে আর কি, বিশেষ করে বর্তমানে আমরা যা দেখছি আর কি, সেটা তো আসলে উইথ আমেরিকান কনস্টিটিউশন, সংবিধানের সাথে যায় না। সুতরাং এখানে আরেকটা কথা যেটা আসতেছে যে ফর সার্টেন গ্রুপ অফ পিপল দে অ্যাপ্লাই দিস 110%, ফর আদার্স দে ডোন্ট অ্যাপ্লাই। সো আমি মনে করি এটা হচ্ছে সেলফ কনফ্লিক্টিং যে একটা যেটা ইউসিআইএস যেটা করতে চাচ্ছে আর কি, যে তাদেরকে বলা হচ্ছে যে না, তোমরা আমেরিকা সম্পর্কে বলতে পারবা না। কারণ আমেরিকায় কিন্তু মেইন বেনিফিটটা হচ্ছে এখানে আমেরিকাকে এখানে সবাই কিন্তু আমরা খারাপ কিছু করলে সমালোচনা করি, এন্ড দ্যাট ইজ দ্য ওয়ে আউট, দ্যাট ইজ দ্য ওয়ে টু কারেক্ট আস এবং অ্যাডভান্স আস। এই জন্যই কিন্তু এদেশে সবাই থাকতে চায়, যে পরম সহিষ্ণুতা এবং যে আমরা উই এগ্রি টু ডিসএগ্রি রেসপেক্টফুলি, এই জিনিসগুলোর জন্য কিন্তু এদের সবাই থাকতে চায়। আপনি সেখানেই যদি বলেন যে নো, ইউ ক্যানট সে দ্য থিংস বিকজ ইউ আর অন দ্য, কিন্তু মানে সন্ত্রাসবাদ, রাষ্ট্রদ্রোহ, সেগুলো তো আসলে কোনোভাবেই বাংলাদেশে আমি বলবো, given the situation what we are seeing, this is not a typical way you have been seeing the United States. আমার মনে একটু সতর্ক হয়ে কথাবার্তাগুলো বলা উচিত আর কি। আপনি ডিফারেন্ট ওয়ে, যেটা আমার যে প্যানেলিস্ট ডক্টর খালেকুজ্জামান যেটা বললেন, there is a way that you can actually express your opinion. সোজাসুজি না বলে আপনি বলেন যে গুড ল্যাঙ্গুয়েজে আপনি বলতে পারেন, আর প্রয়োজন না হলে না বলাটাই বেটার। কারণ বিকজ বললাম তো, সার্টেন গ্রুপ অফ পিপলের জন্য দেখা যাচ্ছে এই রুল গুলো 110% অ্যাপ্লাই করে, এবং হ্যারাসমেন্ট আননেসেসারি হওয়ার দরকার নেই। আফটার ইউ বিকাম দ্য সিটিজেন, দেন মেবি ইউ টেক দিস লিবার্টি টু স্পিক আপ হোয়াট ইজ ইন ইউর মাইন্ড। এবং নিঃসন্দেহে কোন রকম সন্ত্রাসবাদ কিংবা অপরাধ, বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত হওয়ার পরিকল্পনা বাংলাদেশিদের করা উচিত নয়। কারণ আমরা গর্ব করি বাংলাদেশি হিসেবে এই দেশের কমিউনিটি বিনির্মাণে, এবং কিছুদিন আগে আমাদের দিদারুল ইসলাম প্রাণ দিয়েছেন, নিউ ইয়র্কের এনওয়াইপিডি সদস্য, যেটিকে পুরো আমেরিকাবাসী স্যালুট জানিয়েছে যে একজন বাংলাদেশি অভিবাসী তিনি আমেরিকার নিরাপত্তার জন্য, আমেরিকার মানুষের নিরাপত্তার জন্য প্রাণ দিয়ে প্রমাণ করেছেন অভিবাসীরা এই দেশের সমাজ বিনির্মাণে কতটা বলিষ্ঠ ভূমিকা রাখছেন। নিঃসন্দেহে আমরা সবাই সেই পথটা অনুসরণ করার চেষ্টা করব, অর্থাৎ আমেরিকা থেকে আমেরিকার নীতিগুলো, মৌলিক যে জায়গাগুলো, সেগুলোর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, প্রফেসর ডক্টর গোলাম মাতবর এবং প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনাদের দুজনের মূল্যবান সময় মতামতের জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।